হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে হয়তো তোমরা অনেকে শকড হয়ে গিয়েছো যে এত আগের একটা সিরিজ হঠাৎ করে কেন আমি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি স্কুইড গেমের সিজন 2 এসেছে, কিন্তু আমি যেহেতু নিজে একজন ইউটিউবার, আমি আমার কাজের বাইরে খুব কম সময় পাই তোমার এইসব সিরিজ বা সিনেমা দেখার জন্য। যে সিনেমাটা আমি এক্সপ্লেন করি সেই সিনেমা বা সেই সিরিজটা সম্পর্কে আমি জানতে পারি। তো এই কারণে যেহেতু আমি স্কুইড গেম কখনো এক্সপ্লেন করিনি, এই জন্য আমি এই স্কুইড গেম সম্পর্কে কিছুই জানি না। আর যেহেতু সিজন 2 এসেছে, সেটা যদি আমি বুঝতে যাই বা সেটা যদি আমি এক্সপ্লেন করতে যাই, তাহলে অবশ্যই আমাকে প্রথমে সিজন 1 এক্সপ্লেন করতে হবে। আর তাছাড়া আমাদের অনেক অডিয়েন্স আছে যারা আমাদের বাইরে অন্য কোথাও ভিডিওই দেখে না, যতটুকু সময় পায় ওই আমাদের চ্যানেলেই দেখে। তো আমার জন্য এবং তাদের জন্য, মানে র্যান্ডম গ্রুপের একবারে মনে করো পাগলা ফ্যানদের জন্য, আমি স্কুইড গেম একবারে শুরু থেকে শুরু করছি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, আমি এখন থেকে চেষ্টা করবো, যদিও এর আগে আমি অনেকবার কথা দিয়েছি কিন্তু রাখতে পারিনি। এর কারণটা হচ্ছে 2-3 বছর আগে আমার যে শারীরিক সক্ষমতা ছিল এটা আমার এখন নেই। আগে দেখা যেত আমি টানা প্রতিদিন কাজ করতে পারতাম, কিন্তু এখন আমার মাঝে মাঝে গ্যাপ নিতে হয়। আর এই কারণে আমি সিরিজটা আমি এক্সপ্লেন করতে পারি না। সিরিজ এক্সপ্লেন করতে গেলে হয় কি, আমাকে প্রতিদিন কাজ করতে হয়, যেটা আমি এখন আর পারি না আর কি, শরীরে কোলায় না। তবে তারপর আমি আবারও স্টার্ট করছি এবং এবার আমি চেষ্টা করব অন্তত সেভেস 420-তে সিরিজটা জারি রাখার জন্য। যত কোরিয়ান, হলিউড বা অন্যান্য নাম করা সিরিজগুলো থাকবে সেগুলো আমরা এখানে এক্সপ্লেন করবো। তো যাই হোক, স্কুইড গেম সম্পর্কে বাড়তি কোনো কিছু বলার নেই। তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তারা সবাই জানো যে স্কুইড গেমের কিরকম হাইপ রয়েছে। তো বাড়তি কোনো সময় নষ্ট না করে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা স্কুইড গেমের ফার্স্ট ভিডিওটা স্টার্ট করি এবং স্কুইড গেমের প্রথম সিজনটা আমরা 4টা ভিডিওতে কমপ্লিট করব। তো আমি ব্রেক প্লে করে দিচ্ছি, তোমরা ডিসক্রিপশন থেকে ডুরেশন ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেকের পরে আমরা আবার মূল ভিডিওতে চলে আসলাম। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমাদের এই স্ক্রিপ্ট পাঠিয়েছে তোমাদের মতো একজন দর্শক। তো যাই হোক, এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই গেহুন নামের একটা লোককে, যে তার মায়ের সাথে থাকে। আর আজকে হচ্ছে গেহুনের মেয়ের জন্মদিন। তো এর জন্য তার মা কিছু টাকা তাকে দেয় যাতে তার মেয়েকে নিয়ে সে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে। কিন্তু তখন গেহুন তার মায়ের কাছে আরো কিছু টাকা আবদার করে যাতে সে তার মেয়েকে কিছু গিফট দিতে পারে। তো এই কারণে ওর মা ওকে আরো কিছু বাড়তি টাকা দেয়। তো এইসব ঘটনায় আমরা বুঝতে পারি যে গেহুনের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার তোমার চেয়েও খারাপ। তার উপর ওর উপর অনেক ধার দেনা রয়েছে। আর এই কারণেই, মানে এই আর্থিক সংকটের কারণেই 3 বছর আগে তার স্ত্রীও তাকে ছেড়ে গিয়েছে। চিন্তা করো পোলাটের লাইফটার কি অবস্থা। তো যাই হোক, গেহুনের মাও কিন্তু অনেক কষ্ট করে সে রাস্তায় সবজি বিক্রি করে কোন রকম এই সংসারটা টানে। তো যাই হোক, গেহুনের মা তাকে টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তার কর্মে। কিন্তু গেহুন হারামজাদা করে কি, মায়ের এটিএম কার্ডটা লুকিয়ে চুরি করে। আর তারপর সে বাইরে গিয়ে মায়ের এটিএম থেকে চুরি করে টাকা তোলার চেষ্টা করলে সে দেখতে পায় তার জানা পিনটা কোনোভাবেই কাজ করছে না, মানে তার মা তার এটিএম কার্ডের পিনটা বদলে দিয়েছে। আর তখনও করে কি, আন্দাজে মনে করো যে পিন দিতে থাকে এবং ফাইনালি যখন ওর মেয়ের বার্থডেটা দেয় তখন সেটা পিন হিসেবে কাজ করে এবং টাকাটা বের করতে পারে। কিন্তু হারামজাদা টাকাগুলো পেই করে কি যায় হচ্ছে জুয়া খেলতে। তো প্রথমে সে অনেক টাকা হেরে যায়, কিন্তু গেমটা যখন প্রায় শেষের দিকে তখনও প্রায় 45 লাখ ইয়েন জিতে যায়। 45 লাখ ইয়েন মানে বুঝতে পারছো, মনে হয় তাও কত হবে, তাও তো 30-35 লাখ টাকা হবে। আমার এখন ইন্টারনেটে এক্সেস নেই, যার জন্য আমি এটা এক্সাক্ট হিসাবটা বের করে দিতে পারছি না। তোমরা বের করে নিও যে 45 মিলিয়ন ইয়েনে কত টাকা। তো যাই হোক, এতগুলো টাকা পাওয়ার পরেও তো খুব খুশি হয়ে যায়, মুহূর্তে বড়লোক হয়ে গিয়েছে। আর হঠাৎ করে বড়লোক হলে একটু সমস্যা হয় কি, টাকা খরচের সিস্টেমটা বোঝা যায় না যে কত টাকা কখন খরচ করতে হবে। ইভেন আমি যখন প্রথম ইউটিউবার হয়েছি আমি নিজেও বুঝি না, বলতে পারবো অনেক টাকা খরচ করেছি। তো সেই হিসাবে জিওনো করে কি, হঠাৎ করে এত টাকার মালিক হয়ে রিসেপশনিস্টকে 10,000 ইয়ান করে কি বকশিস দিয়ে দেয়, যেটার কোনো দরকারই ছিল না। আর তারপর বেরিয়ে আসে, আর বের হওয়ার সাথে সাথে সে কিছু গুন্ডাকে দেখতে পায় যাদের কাছ থেকে এর আগে টাকা ধার নিয়েছিল। তো তাদেরকে দেখার পরে গেউন করে কি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তবে রাস্তায় সে একটা সুন্দরী মেয়ের সাথে ধাক্কা খায়, কিন্তু সুন্দরী মেয়ে হলে কি হবে, সরি বলারও সময় নাই কারণ পেছনে গুন্ডা। এই কারণেও বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এই মেয়েটার চেহারা আমাদের খুব ভালো মতো দেখানো হয়
হয়, এর কারণটা হচ্ছে এই মেয়েটার সামনে অনেক পার্ট রয়েছে আর কি, ইম্পর্টেন্ট রোল রয়েছে। তো যাই হোক এরপর গেহুনকে সেই গুন্ডারা তো বাথরুমে এসে ধরে ফেলে এবং মেয়ের ওর কাছ থেকে টাকাগুলো নেওয়ার চেষ্টা করে, কিন্তু গেহুন যখন কোনো উপায় না দেখে টাকাগুলো বের করে দেবে তখন দেখতে ওর কাছে তো টাকাই নেই। আর তখনও বুঝতে পারে যে মেয়েটার সাথে ওর ধাক্কা লেগেছে, সেই মেয়েটাই ওর টাকা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। তো যাই হোক এখন গুন্ডারা গেহুনকে ধরে অনেক মারে এবং ওর কাছে টাকা চাইতে থাকে। তবে গেহুন তখন তাদের কাছ থেকে আরো 1 মাসের সময় চায়। তবে এতে ওই গুন্ডারা রাজি হয়তো ঠিকই, কিন্তু যাওয়ার আগে গেহুনের কাছ থেকে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে নিয়ে যায়। আর সেই এগ্রিমেন্টটা ছিল হচ্ছে গেহুন যদি 1 মাসের মধ্যে টাকা পরিশোধ না করতে পারে তাহলে 1 মাস পরে গেহুনের বডি পার্ট গুলো বিক্রি করে সেগুলোর মাধ্যমে টাকা কালেক্ট করে নিবে ওরা। তো লোকটা চলে যাওয়ার পরে গেহুন আবারও চলে আসে রিসেপশনিস্টের কাছে এবং তাকে দেওয়া টিপসটা ফিরিয়ে নেয় যে আম্মা অল্প সময় ধনী হয়ে বুঝতে পারি নাই, বকশিস বেশি দিয়ে ফেলছি, বকশিসটা প্লিজ ফিরিয়ে দাও, এটাতে আমার ভাত কিনতে হবে। তো ওই রিসেপশনিস্ট অনেক ভালো ছিল, ওকে টাকাটা ফেরত দেয়। আর তারপর ওই টাকা নিয়ে আবারও যে একটা খেলনার দোকানে, জুয়ার দোকানে বলা চলে, এবং সেখানে টাকা দিয়ে খেলনা জেতার চেষ্টা করে। কিন্তু গেহুনের ভাগ্য ছিল হচ্ছে কুত্তা ভাগ্য। অ্যাজ এ রেজাল্ট সে আবারও হারা শুরু করে। বাট তখনই সেখানে একটা ছোট বাচ্চা চলে আসে যে গেহুনকে সাহায্য করার কথা বলে। তো গেহুনও রাজি হয়ে যায়। আর এরপর তারা দুজনে মিলে ট্রাই করলে সেই বাচ্চাটার সাহায্যে গেহুন কোন রকম একটা খেলনা জিতে যায়। আর তারপর গেহুন যখন তার মেয়েকে নিয়ে খেতে একটা রেস্টুরেন্টে চলে আসে, তখন গেহুনের মেয়ে তাকে বলে যে তার সৎ বাবা তাকে নিয়ে নাকি একটা 5 স্টার রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। তবে তারপরেও তার গেহুনের সাথে থাকতে, মানে ওর আসল বাবার সাথে থাকতে ভালো লাগে, আর এই খাবারগুলো খেতে ওর বেশি ভালো লাগে। কিন্তু ওর মা কোনোভাবে এইসব কম দামি খাবার খাওয়ার পারমিশন দেয় না। তো যাই হোক এরপর গেহুন করে কি তার মেয়েকে একটা গিফট দেয়, কিন্তু ওই গিফটের মধ্যে ছিল হচ্ছে পিস্তল, সিগারেট আর লাইটার। আর যেহেতু গেমের মধ্যে এটা জিতেছে, মানে ও তার ইচ্ছা করে এটা কিনা নেয়নি, তো এইটাই গিফট দেয়। কিন্তু এই গিফট দেখে ওর মেয়ে একটু আশাহত হয়। তবে তারপরেও সে তার বাবার সাথে সময় কাটাতে পছন্দ করছিল। তবে গেহুন এখানে ওর বাচ্চাকে প্রমিস করে যেভাবেই হোক পরের বছর অবশ্যই ভালো একটা গিফট কিনবে ওর মেয়ের জন্য, এবং সিগারেট খাওয়া যে ছেড়ে দিয়েছে সেটা ওর মেয়েকেও জানিয়ে দেয়। তো যাই হোক এরপর গেহুন করে কি তার মেয়েকে এক্স ওয়াইফের কাছে দিয়ে আসতে যায়। আর আমরা দেখতে পাই ওর এক্স ওয়াইফ ওকে দেখতেই পারে না, মানে একেবারেই সহ্য করতে পারে না। তুমি যদি অনেক টাকা মালিক থাকো, মানে অনেক টাকা কামাও, ব্যস্ত থাকো, সময় দিতে পারো না, তাও রাগ হবে, আবার টাকা না থাকলে তাও রাগ হবে। কোনোভাবেই খুশি করা খুব কষ্ট আর কি। তো যাই হোক এরপর সেখান থেকে গেহুন যখন বাসার দিকে ব্যাক করা ট্রাই করছিল, তখন মেট্রো স্টেশনের প্রচন্ড মন খারাপ হয়, আরো বসেছিল। বাট তখন ওই মুহূর্তে ওর কাছে একজন সেলসম্যান আসে কথা বলার জন্য। আর এখানে এই সেলসম্যান তাকে একটা গেম খেলার অফার দেয়, আর এই গেমটা জিততে পারলে সে 10,000 ইয়ান পাবে। এই কথা শুনে গেহুন তো রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে গেমটা খেলা স্টার্ট করে। আর এই গেমটা ছিল হচ্ছে খুবই সিম্পল। এখানে তাদের দুজনের কাছে 2টা কার্ড থাকবে, একজন আর একজনের কার্ডের উপর কার্ডটা মারবে, যদি কার্ডটা বাড়ি খেয়ে উপরে ওঠে, মানে একটা ঘুরন দেয় বা ফ্লিপ করে, তাহলে আমাদের গেহুন 10,000 ইয়ান জিতবে। কিন্তু যদি কার্ডটা ফ্লিপ করাতে না পারে, প্রতিবার সে একটা করে থাপড় খাবে এবং থাপড়ের বিনিময়ে পরে আবার কার্ডটা ফ্লিপ করানো ট্রাই করতে পারবে। তো প্রথমে গেহুন অনেকবার ট্রাই করে, কিন্তু বারবারই থাপড় খেতে খেতে ফাটা হয়ে যায়। প্রথম দিকে চরগুলো তো জোরালো মনে না হলেও আস্তে আস্তে এক জায়গায় থাপড় খেতে খেতে স্যানসেনা হয়ে যায়, মানে অনেক কষ্ট পেতে থাকে। কিন্তু অনেক কষ্ট করার পরে ফাইনালি ওর রাগ উঠে যায় এবং গেমটাও জিতে যায়। আর তখন যখন ওই সেলসম্যানকে থাপড় দিতে যাবে, তখন ওই সেলসম্যান ওর হাত আটকে দেয়, বলে না 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 তা হবে না, এই যে 10,000 ইয়ান নাও, কথার তো এটা ছিল না। তো যাই হোক 10,000 ইয়ান সত্যি সত্যি পাওয়ার পরে গেহুনের তো মনটাই ভালো হয়ে যায় এবং এরপর গেহুন এই খেলাটা আরো বেশ কিছুক্ষণ খেলে এবং ফাইনালি এইভাবে 1 লাখ ইয়ান সে জিতে যায়, তা মনে করো 70-80 টাকা। তো এরপর সেলসম্যান তাকে আরেকটা অফার দেয়, সেটা হচ্ছে এই গেমের আরো কিছু পার্ট আছে, তুমি চাইলে সেগুলো খেলে আরো কিছু ইনকাম করতে পারো। তবে গেহুন তখন তাকে সরাসরি না করে দেয়, বলে আমার এত টাকারও প্রয়োজন নেই, আর তাছাড়া টাকার জন্য এত এরকম কষ্টের খেলা আমি খেলবোই না। তবে সেলসম্যান তারপরেও যাওয়ার আগে ওকে একটা কার্ড দিয়েছে এবং বলে দেখো আমি তোমার ব্যাপারে সব জানি, তবে এই গেমের মধ্যে আর জাস্ট অল্প কয়েকটা ধাপ রয়েছে, সেটা করলে তুমি অনেক টাকা পেতে পারো, তুমি ভেবে নাও তুমি খেলবে কি খেলবে না। তবে তারপরে গেহুন না করে এবং কার্ডটা নিয়ে চলে আসে বাসার দিকে। আর বাসার দিকে আসার সময় একটা মহিলার সাথে দেখা হয়, বৃদ্ধা মহিলার সাথে। আর এই বৃদ্ধা মহিলা হচ্ছে ওর মায়ের ফ্রেন্ড। আর তাছাড়া এই বৃদ্ধা মহিলার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে সাংহু, নামটা মনে রেখো। সে আবার আমাদের গেহুনের ছোটবেলার বন্ধু ছিল এবং তারা দুজনে একসাথে পড়ালেখা করেছে, অনেক ভালো বন্ধু ছিল। তো যাই হোক এই মহিলা গেহুনকে দেখে বলে এখনো কি গাঞ্জা গুঞ্জা খাস না, এখনো কি জুয়া মা খেলোস না, আমার ছেলে তো অনেক বড় হয়েছে, সে বিদেশে ট্রিপে গিয়েছে, তার লাইফ সফল হয়েছে, ভালো চাকরি করছে, ভালো ইনকাম করছে, লাইফটা পুরো সেট, রাশিয়ান মেয়েদের সাথে বসে মদ খাচ্ছে, ওর লাইফটা অন্যরকম। তো এটা শোনার পরে গেহুন বলে হ্যাঁ আমি জানি আপনার ছেলে খুব ভালো করবে, এটা স্বাভাবিক ব্যাপার, ও খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, অনেক স্মার্ট ছিল, ও এতে কিছু করতে পেরেছে, এটা শুনে আমি খুব খুশি। তো যাই হোক এরপর গেহুন আবার যখন বাসার দিকে ব্যাক করছিল, তখনই সে রাস্তায় একটা বিড়ালকে মাছ খাওয়ার জন্য দেয়। তো এখানে আমরা মোটামুটি অনুমান করতে পারি যে গেহুনের মন মানসিকতা অনেক ভালো, ভালোবাসা অনেক বেশি। তো এখান থেকে সে যখন বাসায় ব্যাক করে, তখন সে তার মাকে খরচ করার জন্য বেশ কিছু টাকা পয়সা দেয়। আর তখন ওর মাকে জানায় তুই কি জানিস তোর মেয়ের সৎ বাবার প্রমোশন হয়ে গিয়েছে, মানে ওর বইয়ের নতুন জামাই, এবং সে তার ফ্যামিলি নিয়ে আমেরিকাতে শিফট হতে যাচ্ছে, সাথে তো তোর মেয়েকে নিয়ে যাবে আমেরিকা, তুই যে করে হোক তোর মেয়েকে আটকা, তোর কাস্টডিতে নিয়ে আয়, তা না হলে তুই কিন্তু আর কখনোই তোর মেয়েকে পাবি না। তো এই কথা শুনে গেহুন তো অনেক ভয় পেয়ে যায়। আর তাছাড়া সে চাইলেও তো কিছু করতে পারছে না, কারণ ওই মেয়ের কাস্টডি নিতে গেলে তার অনেক বেশি টাকার প্রয়োজন, মানে তাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কিন্তু এটাও যেন ওর মেয়ে যদি একবার বিদেশে চলে যায় তাহলে আস্তে আস্তে তো ওকে ভুলেই যাবে। এর জন্য রাতের বেলা ওর প্রচন্ড টেনশন হয়। আর তারপর সে সেলসম্যানের কার্ডটার কথা মনে পড়ে এবং সেটা দেখে এবং অনেক চিন্তা
জায়গার এবং ফাইনালি সে নাম্বারে কল দেয়। আর তখনই অন্য পাশ থেকে কলটা রিসিভ করা হয় এবং বলা হয় তুমি যদি এই গেমটা খেলতে চাও তোমার নাম এবং তুমি কোথায় থাকো সেই ঠিকানাটা আমাদের দাও। আর তার পরের সিনে আমরা দেখতে পাই গেহুন রাস্তায় দাঁড়িয়ে ছিল আর তার সামনে একটা গাড়ি এসে থামে। তো এরপর ড্রাইভার থেকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে আর এই পাসওয়ার্ডটা তো তোমার ফোনে আগেই বলে দিয়েছিল। পাসওয়ার্ডটা ছিল হচ্ছে রেড লাইট গ্রিন লাইট। তো গেহুন বলার পরে সে গাড়িতে ওঠার অনুমতি পায়। তো গাড়িতে ওঠার পরেও দেখতে পায় যে এখানে লোকজন সব বেহুশ হয়ে পড়ে রয়েছে আর একটু পরে এখানেও গ্যাস ছাড়া হয় এবং গেহুনও বেহুশ হয়ে যায়। তবে ড্রাইভারের চেহারায় মাস্ক ছিল যে কারণে তার কিছু হয় না। তো যাই হোক গেহুনের এরপর যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় বিশাল একটা হল রুমের মধ্যে রয়েছে যেখানে অনেক অনেক মানুষ ছিল এবং তাদের ড্রেসও বদলে দেওয়া হয়েছে। গেহুন যখন নিচে নামে সে একটা বুড়ো মানুষকে দেখতে পায় যে কিনা ওখানকার সবাইকে এক এক করে গুণ ছিল। তো গেহুন তখন জিজ্ঞাসা করে কতজন লোক এখানে রয়েছে সেটা তো বোর্ডেই দেওয়া রয়েছে আর বোর্ডের নাম্বার ছিল হচ্ছে এখানে 456 জন রয়েছে। তো এরপর গেহুন বৃদ্ধের নাম্বারের দিকে তাকালে সে দেখতে পায় বৃদ্ধের নাম্বার হচ্ছে 001 মানে সে প্রথম খেলোয়াড় আর নিজের নাম্বার চেক করলে দেখতে পায় ওর হচ্ছে 456 মানে ও সবচেয়ে লাস্ট খেলোয়াড় আর কি, লাস্ট প্রতিদ্বন্দ্বী। তো এরপর বৃদ্ধ লোকটা বলে দেখো আমি জানি এখানে কতজন মানুষ রয়েছে তবে তারপর আমি এজন্যই গুনছি কারণ ডক্টর আমাকে এমনটা করতে বলেছে কারণ আমার ভুলে যাওয়ার অসুখ রয়েছে। তো এই কথা শুনে গেহুন তাকে পরামর্শ দেয় এত বৃদ্ধ বয়সে আপনার এই খেলায় জয়েন না করলেও হতো, আপনার উচিত ছিল ফ্যামিলির সাথে সময় কাটানোর। তবে এখানে বৃদ্ধ তাকে উত্তর দেয় আমি চাইলেও এমনটা করতে পারবো না কারণ সবার ভাগ্য এত ভালো হয় না যে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে। তো এখানে আমরা জানতে পারি এই বৃদ্ধর অনেক টাকা দরকার, তার ব্রেন টিউমার রয়েছে এবং সেটা আস্তে আস্তে বাড়ছে, যে কোনো সময় মৃত্যু হতে পারে কিন্তু এই দুঃসময় তার ফ্যামিলিও তার পাশে নেই। আর এই দিকে আমরা দেখতে পাই একটা প্লেয়ার ছিল যার নাম্বার হচ্ছে 101। সে 67 নম্বর একটা প্লেয়ার বা একটা মেয়েকে বিরক্ত করছিল এবং তাকে জিজ্ঞেস করছিল তুই আমার আন্ডারে কাজ করতি, তুই তাহলে এখানে কি করছিস, এখানে পালিয়ে এসেছিস কেন? তখন 67 নম্বর উত্তর দেয় আমার জীবনে আমি স্বাধীনতা চেয়েছিলাম আর আমি কারো আন্ডারে আর কাজ করতে চাই না আর এর জন্য আমি এখানে এসেছি। বাট তখন ওই প্লেয়ার 101 করিকোর উপর রাগ করা শুরু করে, ওকে পেটাতে শুরু করে। বাট তখনই পেছন থেকে গেহুন আসে এবং মেয়েটাকে চিনে ফেলে এবং বুঝতে পারে এইটাই তো সেই সুন্দরী মেয়ে যে ওর টাকা চুরি করেছিল প্রায় 4.5 মিলিয়ন ইয়ন বা প্রায় 30 লাখ টাকার মতো। তো গেহুন দৌড়ে গিয়ে মেয়েটার কাছে যায় এবং মেরে টাকা চাওয়া শুরু করে। তবে তখন দেখা যায় মেয়েটাও অনেক ঘাটতেরা, সে করে উল্টো ওর সাথে তর্ক করা শুরু করে। বাট ওই মুহূর্তে মেইন গেটটা ওপেন হয়ে যায়, সবাই এই জন্য ওইদিকে তাকায় আর আমরা দেখি মেইন গেট দিয়ে মাস্ক পরা সেম ড্রেসের বা সেম কস্টিউমের অনেকগুলো মানুষ চলে আসে এবং তাদের সবার মুখে যে মাস্ক ছিল তার মধ্যে ছিল হচ্ছে বৃত্তাকার কিন্তু একজনের ছিল হচ্ছে স্কোয়ার। তো সে হচ্ছে হয়তো লিডার হবে। তো সে করে কি এখানের লোককে সবাইকে ওয়েলকাম করে আর তারপর গেম সম্পর্কে বলে। তো সে বলে এখানে সবাইকে নানা রকম গেম খেলতে দেওয়া হবে আর এই গেম খেলাগুলো জিতলেই তোমাদেরকে টাকা দেওয়া হবে। তবে এখানে একটা প্লেয়ার তখন কোশ্চেন করে তোমরা আমাদের কেন টাকা দেবে? আর তখনই স্ক্রিনে কিছু ভিডিও চালু হয়ে যায় এবং এখানে যতগুলো লোক পার্টিসিপেট করেছে বা যতগুলো লোক রয়েছে তাদেরই বিভিন্ন সময়ের ভিডিও ছিল এগুলো এবং তারা সবাই সেলসম্যানের সাথে কখনো না কখনো খেলেছে এবং তাদের জীবনের কি কি কষ্ট রয়েছে, কত টাকা ঋণ রয়েছে, কত অভাবে রয়েছে সব এখানে তুলে দেওয়া হয়। তো এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় যে আমাদের সম্পর্কে এত তথ্যরা জানে। তো এখানকার আসলে সত্যি সত্যি সব মানুষগুলো অনেক বেশি ঋণগ্রস্ত ছিল, অনেক বেশি দরিদ্র ছিল। তো এরপর মাস্ক পরা লোকটি সবাইকে বলে এই খেলায় জিতলে তোমাদের কত টাকা প্রাইজ মানি দেওয়া হবে জানো? আর তারপর একটা বিশাল কন্টেনার নামায় এবং বলে এখানে কতগুলো টাকা কাটতে পারে তোমাদের ধারণা আর এটা খেলার পরে তোমরা জানতে পারবে এখানে কত টাকা থাকবে। তো এরপর মার্কসম্যান ওদের সবাইকে বলে কিন্তু আমরা তোমাদের কাউকে এই গেমটা খেলতে একদম বাধ্য করব না, তোমাদের সবাইকে এই গেমটা খেলতে হলে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে। তো সবাই এক্সাইটেড হয়ে করে কি গেমটার এগ্রিমেন্টে সাইন করে আর এখানে মাত্র 3টা শর্ত ছিল। প্রথমত কেউ চাইলেও গেম ছেড়ে যেতে পারবে না, দ্বিতীয়ত কেউ যদি গেমটা হেরে যায় বা খেলতে না চায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে, আর তৃতীয়ত মেজরিটি যা বলবে সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে। মানে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন সময় এখানকার প্লেয়াররা ভোট করবে আর যারাই ভোটে জিতবে তাদের কথাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তো যাই হোক এরপর এক এক করে সবার পিকচারে তোলা হয় আর তারপর শুরু হয়ে যায় এই গেমের প্রথম রাউন্ড। আর এরপর আমরা দেখতে পাই তাদের সবাইকে পাজলের মতো করে একটা ঘরের মাঝখান দিয়ে একটা খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। আর খেলার মাঠে আসার পরে তো আমাদের গেহুন পুরোপুরি শক, সে এখানে তার ছোটবেলার বাল্যবন্ধু সাংহুকে পেয়ে যায় আর সাংহুকে জিজ্ঞাসা করে আরে বেটা তুই এখানে কি করছিস? কারণ সাংহুর মা তো ওকে বলেছিল যে সাংহু অনেক বড় লোক, এখন অনেক সফল, ফরেন ট্রিপে গিয়েছে, লাইফটা পুরোপুরি সিট, তাহলে এই ঋণগ্রস্তদের এই ফকিরনিদের গেমও কি করছে? তবে এই কথার উত্তর সাংহু দিতে চায় না। আর অন্যদিকে আমরা একটা কন্ট্রোল রুম দেখতে পাই যেখান থেকে সকল প্লেয়ারদের উপর কেউ নজরদারি করছিল, হয়তো সে লিডার হবে। আর এরপর সকল প্লেয়ারদের পিকচার একটা কিউব আকারে রাখা হয়েছিল আর এখানে কালো মাস্ক পরা একজন লোক ছিল যে কিনা মানে এটাই লিডার আর কি, সমস্ত ব্যাপারগুলোকে কন্ট্রোল করছিল। আর এরপর এই মাস্কম্যান একটা ঘরের মধ্যে আসে এবং টেলিফোনে একটা কল আসে তখন, আর সে গিয়ে যখনই কলটা রিসিভ করে তখনই কাউকে বলে দেয় প্রথম রাউন্ডটা শুরু হয়ে গিয়েছে। তো এরপর সে একটা বিশাল বড় টেলিভিশনের সামনে আসে এবং গেমটাকে এনজয় করা শুরু করে। আর এরপর আসে এই স্কুইড গেমের সবচেয়ে আইকনিক রাউন্ডটার সবচেয়ে আইকনিক দৃশ্যটা, আমরা বিশাল আকারের একটা পুতুলকে দেখতে পাই। আর এই গেমটা ছিল খুবই সিম্পল আর দক্ষিণ কোরিয়াতে এই গেমটা অনেক খেলা হয়। এই গেমটার নাম ছিল হচ্ছে রেড লাইট গ্রিন লাইট আর এটা তো গেহুনের পাসওয়ার্ডও ছিল। তো যাই হোক এই গেমটা কিভাবে খেলা হয়, আমাদের দেশে ধরনের খেলাটা আছে আমি ভুলে গিয়েছি, আমাদের দেশে এটাকে কি বলে আমার মনে নেই। মোট কথা অন্যদিকে ঘুরে থাকবে, তুমি পেছন থেকে আসবে, বাট ও ঘোরার আগে তোমাকে থামতে হবে। তবে এইখানে এই গেমটা একটু ভয়ঙ্কর, মানে সিম্পল গেমটাকে একটু ভয়ঙ্কর করা হয়েছে। তো যাই হোক এখানে এই বিশাল রোবটটা একবার রেড লাইট বলবে একবার গ্রিন লাইট বলবে, গ্রিন লাইট বললে প্লেয়াররা সামনের দিকে আসবে আর রেড লাইট বললে থামতে হবে। আর এমনটা করে 5 মিনিটের মধ্যে তাদের বর্ডার লাইনটা পার করতে হবে।
হবে, যারা ক্রস করতে পারবে তারাই পরবর্তী রাউন্ডে চলে যাবে। তো এরপর টাইমার চালু হয় আর পুতুলও গ্রিন লাইট বলে দেয়, আর তখন সকল খেলোয়াড়রা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল, মানে তাদের সবার কাছে গেমটা একবারে খেলনার মজার মনে হচ্ছিল। তো এই জন্য তারা অনেক আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু এরপর যখনই রোবটটা রেড লাইট বলে তখনই দেখা যায় সবাই সেখানে স্টপ তো হয়ে যায়, কিন্তু একটা ছেলে মানে সিরিয়াসলি নেয় না, নড়াচড়া করছিল। তো তখন একটা গুলির শব্দ শোনা যায়, ছেলেটা মাটিতে পড়ে যায়। আর তারপর রোবটটি যখনই আবার গ্রিন লাইট বলে অন্য একটা ছেলে করে কি, যে ছেলেটাকে মেরে ফেলা হয়েছে ওর কাছে আসে এবং এসে কনফার্ম হয়ে যায় সত্যি ওকে গুলি করা হয়েছে এবং ওকে মেরে ফেলা হয়েছে। তো প্রচন্ড ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, বাট ততক্ষণে আবারও রেড লাইট হয়ে যায় এবং ওকেও গুলি করা হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে ও মারা যায়। তো এইটা দেখার পরে হয়ে যায় হচ্ছে হট্টগোল, সবাই ভয় পেয়ে যার যার মতো পালাতে শুরু করে। কিন্তু তখনই দেখা যায় সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। আর যে কয়জন মনে করো শুয়ে বেঁচে গিয়েছিল তারা বুঝতে পারে এটা সহজ গেম না যতটা তারা ভেবেছিল, এটা একবারে ডেডলি গেম। তো যাই হোক, এরপর তারা খুবই সেফলি খুবই সিরিয়াস হয়ে খেলা শুরু করে আর এরপর আস্তে আস্তে সামনে যাওয়া শুরু করে। আর তখন আমরা দেখতে পাই তাদেরকে শুট করার জন্য চারপাশে অনেকগুলো স্নাইপার রেডি হয়ে আছে। তো খেলার একটা পর্যায়ে আমাদের গেহুনও কিন্তু ব্যালেন্স হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল, বাট ওই মুহূর্তে অন্য একটা প্লেয়ার তাকে বাঁচিয়ে নেয়। তো যাই হোক, এরপর তারা দুজনে আস্তে আস্তে শেষ টাইম হওয়ার আগে বর্ডারটা ক্রস করতে পারে অল্পের জন্য। কিন্তু এরপর দেখা যায় টাইমার শেষ হওয়ার পরও যারা এখনো বর্ডার ক্রস করতে পারেনি তাদের সবাইকে মেরে ফেলা হয়। মানে বুঝতেই পারছো কত ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক, এরপর যখন সবাইকে এখান থেকে যার যার সেলের মধ্যে বেক করানো হয় তারা সবাই তো প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, মানে বুঝতেই পারছো ডাইরেক্ট জীবন মরণের প্রশ্ন। তো কোনোভাবেই তারা এই গেমটা খেলতে যাচ্ছিল না, আর তারা এই বিষয়টা ভালো মতোই বুঝতে পেরেছিল যে কোনো সময় হয়তো এই গেমে তাদেরও মরতে হবে, বাইসা থাকলে সে টাকার ব্যাপার। তো এই জন্য সবাই এই গেমটা ছেড়ে দেওয়ার বা কুইট করার চিন্তা ভাবনা করতে থাকে। বাট তখন এখানে মার্কসম্যান চলে আসে এবং সবাইকে বলে, আমি একটা কথা ক্লিয়ার জানিয়ে দিচ্ছি, তোমরা এমনটা করতে চাইলেও কিন্তু গেমটা কুইট করতে পারবে না। তবে এখানে সবাই তখন কান্নাকাটি করা শুরু করে, মার্কসম্যানকে রিকোয়েস্ট করা শুরু করে, কিন্তু তারপরে মার্কসম্যান কোনো সদয় হয় না। কিন্তু এটা শোনার পরে সাংহু, আমাদের গেহুনের বন্ধু, সে এগিয়ে আসে, মানে ও তো স্মার্ট অনেক। তো সে মার্কসম্যানকে বলে, দেখো আমরা যে এগ্রিমেন্টে সাইন করেছিলাম সেখানে কিন্তু একটা শর্ত ছিল, মেজরিটি যেটা বলবে বা যেদিকে ভোট বেশি পড়বে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই কারণে মেজরিটি যদি গেম ছাড়ার কথা বলে তাহলে তো আমরা গেমটা ছাড়তেই পারি, তাই না? তো তুমি ভোটিং এর ব্যবস্থা করে দাও। তো তখন মার্কসম্যান বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তোমরা কি প্রাইজ মানিটা দেখে নেবে, এরপর তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা গেমটি ছাড়বে কি ছাড়বে না। আর এরপর কন্টেনারকে নিচে নামানো হয় আর তখন তারা পুরোপুরি শকড হয়ে যায় এবং তারা দেখতে পায় সেখানে 25 বিলিয়ন ইয়ান রয়েছে। 25 বিলিয়ন ইয়ান মানে বুঝো ভাই 2500 কোটি ইয়ান। আমার এখানে হিসাবটা ভুল হতে পারে, তারপর তোমরা হিসাব করো। আর এখানে 2500 কোটি ইয়ানে কত টাকা আসে সেটা একটু কমেন্টে লিখে দিও, এই প্রাইজ মানিটার অ্যামাউন্ট কমেন্টে লিখে দিও। তো যাই হোক, এখন এখানে মাত্র কয়েকজন মেম্বারই বেঁচে রয়েছে, 20-25 জনের মতো। তো যাই হোক, এখানে এখনো যে কয়জন প্লেয়ার বেঁচে রয়েছে তাদের সবাইকেও যদি জনপ্রতি টাকা দেওয়া হয়, এক একজন 100 মিলিয়ন ইয়ান করে পাবে। তাদের সবাইকে বলে, তোমরা যদি এখান থেকে গেম কুইট করে চলে যাও তাহলে এই পুরো অ্যামাউন্টটা যারা মারা গিয়েছে তাদের পরিবারের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে। আর যদি তোমরা খেলাটা কন্টিনিউ করো তাহলে যে লোকটা ফাইনালি জিতবে তাকে 45 বিলিয়ন ইয়ান দেওয়া হবে, মানে টাকার অ্যামাউন্ট আরো বাড়বে, এরকম একটা কিছু না, আমি ভুল বললাম, এটা কমেন্টে জানিয়ে দিও। তো যাই হোক, এরপর ফাইনালি ভোটের আয়োজন করা হয় আর গেহুন গিয়ে গেম না খেলার জন্য ভোট দেয় আমাদের গেহুন। কিন্তু যেহেতু অত বড় একটা প্রাইজ মানি, এটা দেখতে পেয়ে অনেকে আবার গেমের পক্ষে ভোট দেওয়া শুরু করেছে যে তারা থাকবে। তো দুই পাশে 100-100 ভোট হয় আর বাকি ছিল হচ্ছে একটা পার্সন, সে যেদিকে ভোট দেবে সেই দিকে জিতে যাবে। তো এর মানে এখনো 201 জন প্লেয়ার রয়েছে আর কি। তো বাকি ছিল হচ্ছে আমাদের বুড়ো লোকটা, তো সেও গিয়ে করে কি গেম না খেলার জন্য ভোটটা দেয় আর এর ফলে গেম না খেলার পার্টিটা জিতে যায়। আর তারপর মার্কসম্যান তাদের সবাইকে এটা বুঝিয়ে বলে, তোমাদের সবাইকে একটা লাস্ট সুযোগ দেওয়া হবে, এখনো যারা যেতে চাও যেতে পারো, যারা চাও থাকতে তারা থাকতে পারো। তো যাই হোক, এরপর যারা যেতে চায় তাদের সবাইকে এক এক করে সেই জায়গাতে ফেলে দেওয়া হয় যেখান থেকে তাদের পিক করা হয়েছিল। আর গেহুনকে সেই মেয়েটার সাথে ফেলে দেওয়া হয় যে ওর টাকা চুরি করেছিল। তো এই জন্য গেহুন ওই অবস্থায় মেয়েটির কাছে টাকা চাওয়া শুরু করে, কিন্তু মেয়েটা উল্টো ওকে বিপদে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর এই দিকে দেখতে পাই আমরা সাংহুকে, গেহুনের বন্ধুকে, যাকে ইন্ডিয়ান একটা ছেলের সাথে ড্রপ করে দেওয়া হয়েছে। তো তারা দুজন যখন কথাবার্তা বলছিল তখন আলী সাংহুর কাছে ফোনটা চায় একটা কল করার জন্য। আর সাংহুর ফোনে যেহেতু চার্জ ছিল না, এই কারণে সে করে গিয়ে পাশের একটা দোকানে যায় আর ফোনে চার্জ দিয়ে পরবর্তীতে আলী তার বাড়িতে কল করে। আর তারপর সাংহু আলীকে তার ঘরের দূরত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে যে কত দূর। তো আলী বলে, মনে করো যে ঢাকা থেকে একবারে চট্টগ্রাম। তো সাংহু তখন বলে, এত দূরে তোমার ঘর, তুমি যাবে কিভাবে? আলী বলে, কোনো রকমে হেঁটে চলে যাবো। বাট সাংহু তখন ওকে টাকা দিয়ে দেয় যাতে ও বাসে করে যেতে পারে। আর এতে আলী অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তারপর আলী সাংহুকে থ্যাংক ইউ বলে এখান থেকে বেরিয়ে আসে। আর এরপর আমরা দেখতে পাই আমাদের গিহুন গিয়েছে হচ্ছে পুলিশ স্টেশনে। আর পুলিশ স্টেশনে গিয়ে আমাদের গিহুন এই স্কুইড গেমের ব্যাপারে বলছে, কমপ্লেন বলছে যে এতগুলো মানুষকে মেরে ফেলেছে, কিন্তু পুলিশ হা করে ওর কথা শুনছে। আর এখানেই মনে করো আজকের ভিডিওটা আমরা শেষ করছি। তো যাই হোক, পরের ভিডিওতে আমরা দেখতে পাবো যে এই গেম খেলার মোটিভটা কি, যারা গেম খেলে টাকাগুলো দিবে তাদের লাভ কি, এবং যারা চলে এসেছে তারা কি আবার ব্যাক করবে কিনা, এবং পুলিশ ওর কথাটা কতখানি সিরিয়াসলি নেয়, এই সবকিছু আমরা পরের ভিডিওতে জানতে পারবো। এবং তোমরা যদি সুপার অ্যাক্টিভ হও এই চ্যানেলে, মানে এরকম যদি অ্যাক্টিভ হও যে একটা ভিডিও দিলাম একদিন 1 লাখ ভিউ হয়ে গেল, তাহলে দেখা যাবে আমরা কন্টিনিউয়াসলি সিরিজ এক্সপ্লেন করতে পারবো। তো সিরিজ যে এখানে এক্সপ্লেন করি না এটা শুধুমাত্র আমার দোষ কিন্তু না, তোমাদেরও কিছু দোষ আছে। যেমন একসময় এখানে সিরিজ দিলে 2 লাখ 3 লাখ ভিউ হতো, কিন্তু এখন দেখা যায় কি নর্মালি ভিউ হয় না, মানে চ্যানেলটারই বয়স হয়ে গিয়েছে। তো আমরা একটা ভিডিও দিলাম, সেটার যদি দেখা যায় একদিনে ভিউ হয়েছে মাত্র 20,000 30,000, এবং প্রতিদিন যদি একটা একটা করে ভিউ দেই, সবগুলোর ভিডিওর ভিউ দেখাবে হচ্ছে 30,000 করে, তখন চ্যানেলটার ভ্যালু
কমে যাবে। কিন্তু এই জন্য আমরা সিনেমা দিয়ে লাভটা হয় কি, আমি 7 দিন পরে ভিডিও দিতে পারছি এবং 7 দিন পরে ওই দেখা যাচ্ছে ওই ভিডিওটা 50,000, 60,000, 1 লাখ ভিউ পাচ্ছে। তো হুট করে যখন কেউ চ্যানেল আসবে সবাই দেখবে যে না চ্যানেলে তো মোটামুটি ভালো ভিউ, কিন্তু আমি যদি মাসে 30টা ভিডিও দেই, 30টা যদি 30,000 করে ভিউ পাই, তখন তো চ্যানেলের ওই ব্র্যান্ডটা থাকবে না, চ্যানেলটা আস্তে আস্তে আরো ডাউন হয়ে যাবে। তো এই জন্য তোমাদের একটু রেসপন্সিবিলিটি থাকবে, এই স্কুইড গেমের এই ভিডিওটা পারলে তোমাদের ফেসবুকে 24 ঘন্টার জন্য বা 5 ঘন্টার জন্য হলো শেয়ার দিও লিঙ্কটা শুধুমাত্র, তাহলে দেখা যাবে চ্যানেলটা আবার জমজমাট হয়ে যাবে এবং এখানে কন্টিনিউয়াসলি আমরা সিরিজ চালাতে পারবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই টাইমটা যখন আমরা কোরিয়ান সিরিজ চালাতাম, অনেক সেই সিরিজ চলতো, আমিও মিস করি অনেক, কিন্তু আস্তে আস্তে সিচুয়েশনটাই নেই, পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক বিদায় নিচ্ছি, ভালো থেকো।